বিসমিল্লাহির রহমানির রহিম। রাজশাহী কলেজ উচ্চ মাধ্যমিক দ্বাদশ শ্রেণীর ব্যবসায় শিক্ষা শাখার প্রিয় শিক্ষার্থীদেরকে আজকের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ রবিউল ইসলাম, প্রভাষক ব্যবস্থাপনা বিভাগ, রাজশাহী কলেজ, রাজশাহী। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি তোমাদের ফিনান্স, ব্যাংকিং ও বীমা দ্বিতীয় পত্র কোর্সের উপর আলোচনা করব। এই দ্বিতীয় পত্রে দুইটা অংশ আছে, ব্যাংকিং ও বীমা। আর ফিনান্স অংশটা তোমরা প্রথম বর্ষে পড়েছ। আর এই ব্যাংকিং ও বীমা অংশের ব্যাংকিং অংশটা আমি আলোচনা করেছি, সবগুলো অধ্যায় মোটামুটি আলোচনা শেষ। আর বীমা অংশ থেকে আব্দুর রাজ্জাক স্যার এবং আব্দুল সালাম স্যার অনেকগুলো ক্লাস নিয়েছেন। আমি আজকে বীমার উপরে একটা আলোচনা করব। তো এখন কি আলোচনা করব সেটা আমি তোমাদেরকে পরে বলছি। চলো একটা স্লাইড দেখি আমরা। স্লাইডে তোমরা কি দেখতে পাচ্ছ? যে একটা বিল্ডিং এ আগুন লাগছে, আগুনের ধোঁয়া উঠছে দাউ দাউ করে। এটা গাজীপুরের একটা কারখানার আগুন লাগার দৃশ্য কয়েকদিন আগের। আর তার উপরে একটা কথা লেখা আছে, ফায়ার ইজ এ গুড সার্ভেন্ট বাট এ ব্যাড মাস্টার। লর্ড ব্রুক কথাটা বলেছেন। এখন এই ভিডিওটা দেখে তোমরা নিশ্চিত কিছুটা আন্দাজ করতে পারছো যে আজকে আমার ক্লাসটা কোন বিষয়ের উপর হতে পারে। হ্যাঁ, আজকে আমার ক্লাসটা অগ্নি বীমা। ক্যাপশনেও তোমরা দেখতে পাচ্ছ আজকের আলোচ্য বিষয় অগ্নি বীমা। চলো আমরা আজকের আলোচ্য সূচিতে যাই। আজকে দেখো, আমাদের আজকের আলোচ্য বিষয় অগ্নি বীমা। এখানে আমরা কি কি বিষয়গুলো আলোচনা করব, বা আজকের ক্লাস শেষে তোমরা কোন বিষয়গুলো জানতে পারবা বা শিখতে পারবা। অগ্নিবীমার ধারণা ব্যাখ্যা করতে পারবা, অগ্নিবীমার গুরুত্ব বা তাৎপর্য ব্যাখ্যা করতে পারবা, অগ্নিবীমার শ্রেণী বিভাগ বা প্রকারভেদ, বিভিন্ন প্রকারের অগ্নিবীমা আছে সেগুলা বর্ণনা করতে পারবা। আর বিভিন্ন প্রকার অগ্নিজনিত ক্ষতি ব্যাখ্যা করতে পারবা, অর্থাৎ অগ্নিকাণ্ডের কারণে যে ধরনের ক্ষতি বা ঝুঁকি বিদ্যমান সেগুলা ব্যাখ্যা করতে পারবা। আর অগ্নিবীমার ক্ষতিপূরণ দাবি ও মীমাংসা পদ্ধতি মূল্যায়ন করতে পারবা। অগ্নিবীমার ক্ষতি হলে সেটা কিভাবে সেই ক্ষতিপূরণের দাবি আদায় করতে হবে আর সেটা কিভাবে নিষ্পত্তি হয়, সেই বিষয়গুলো আমরা সংক্ষেপে আজকে আলোচনা করার চেষ্টা করব। তো চলো শুরুতেই আমরা দেখি অগ্নি বীমা কি। তোমরা অলরেডি বীমার উপরে বেশ কয়েকটা ক্লাস করেছো। অগ্নি বীমার প্রাথমিক নাকি বীমার প্রাথমিক ধারণা, জীবন বীমা, নৌ বীমা, এই বিষয়গুলো আলোচনা হয়েছে। সেই হিসেবে তোমরা তো বীমা সম্পর্কে মোটামুটি বেসিক একটা অর্জন হয়েছে। আমরা আজকে অগ্নি বীমাটা দেখব। দেখো, অগ্নি বীমা এক ধরনের এক প্রকার সম্পত্তি বীমা। তো এখানে সবগুলা বীমাতেই তোমরা জানো যে একটা চুক্তি হয়, বীমা গ্রহীতা এবং বীমাকারীর মধ্যে একটা চুক্তি সম্পাদিত হয়। তো অগ্নি বীমাও তার ব্যতিক্রম না। এখানে বলা হচ্ছে যে চুক্তির দ্বারা কোনো নির্দিষ্ট সময়ের মধ্যে অগ্নিকাণ্ডের ফলে নির্ধারিত সম্পত্তির ক্ষতি বা হানি হলে নির্দিষ্ট সীমা পরিমাণ পর্যন্ত ক্ষতিপূরণ করা হবে। অর্থাৎ এখানে এমন একটা চুক্তি যেটাতে নির্দিষ্ট সময়ের ভিতরে একটা নির্দিষ্ট সম্পত্তির যদি অগ্নিকাণ্ডের কারণে ক্ষতি হয় তাহলে একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত ক্ষতিপূরণ করা হবে। অর্থাৎ সম্পত্তিটা নির্দিষ্ট হতে হবে এবং একটা সময় নির্ধারণ থাকবে, সেই সময়ের মধ্যে যদি অগ্নিকাণ্ডের কারণে ক্ষতিটা হয় তাহলে একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত, আনলিমিটেড না, একটা নির্দিষ্ট সীমা পর্যন্ত ক্ষতিপূরণ করা হবে। এই মর্মে যখন বীমাকারী অর্থাৎ বীমা কোম্পানি এবং বীমা গ্রহীতার মধ্যে চুক্তি হয় তাকেই অগ্নি বীমা বলে। আশা করি তোমরা সবাই বুঝতে পারছো যে বীমা কোম্পানি এবং বীমা গ্রহীতার যে গ্রাহক, তার ভিতরে যখন এই মর্মে চুক্তি হবে যে তার একটা নির্ধারিত সম্পত্তি বা নির্দিষ্ট এই সম্পত্তি যদি অগ্নিকাণ্ডের কারণে ক্ষতিগ্রস্ত হয় তাহলে এই পরিমাণ সে ক্ষতিগ্রস্ত পাবে, একটা নির্দিষ্ট সীমা থাকবে।
এগুলো উল্লেখপূর্বক যখন দুইটা পক্ষের ভিতরে চুক্তি হবে সেটা হচ্ছে অগ্নিবীমা। এম এন মিশ্র উনি খুব সংক্ষেপে বলেছেন যে অগ্নিকাণ্ডে ধ্বংসের ফলে ক্ষতিপূরণের ব্যবস্থাই হলো অগ্নিবীমা। খুব সত্যি কথা, এটা আসলে খুব সংক্ষেপে আমরা বলতে পারি যে অগ্নিকাণ্ডে ধ্বংসের ফলে যে ক্ষতিপূরণের ব্যবস্থা আছে সেইটার নামই হচ্ছে অগ্নিবীমা। তো এই দুইটা সংজ্ঞা থেকে আমরা মোটামুটি অগ্নিবীমাকে ভালোভাবে আশা করি বুঝতে পারছি। এর সাথে কিছু দেখো ইনফরমেশন এখানে আছে, ইনফরমেশনগুলা তোমার লেখায় থাকলে তোমার লেখার মান বাড়বে এবং এমসিকিউ এর জন্য তোমাদের এই প্রশ্নগুলা কিন্তু লাগবে। একটা নাম আছে নিকোলাস বারবন, আধুনিক অগ্নিবীমার জনক। ওনাকে আধুনিক অগ্নিবীমার জনক বলা হয়। আর উনি আরেকটা কাজ করেছেন, 1680 সালে অগ্নি অফিস নামক একটা বীমা প্রতিষ্ঠান স্থাপন করছে এবং অগ্নিকাণ্ডের বিপক্ষে ক্ষতিপূরণের ব্যবস্থা চালু করেন এই অগ্নি অফিসের মাধ্যমে। এখান থেকে অনেকগুলা কিন্তু প্রশ্ন হতে পারে। আর এক বছর হচ্ছে এই অগ্নিবীমার কারণে সাধারণত যে নির্দিষ্ট সময় বললাম সেটা সাধারণত হয় 1 বছর। অন্যান্য বীমার ক্ষেত্রে এটা পার্থক্য হলেও অগ্নিবীমার ক্ষেত্রে সাধারণত সময়টা 1 বছর হয় এবং এটা প্রতি বছর নবায়ন করতে হয়। তাহলে আমরা একটা মোটামুটি ধারণা পাইলাম অগ্নিবীমা সম্পর্কে। তো এখন আমরা অগ্নিবীমার তাৎপর্য বা গুরুত্বগুলো যদি দেখি তাহলে আমাদের আরেকটু ধারণাটা ক্লিয়ার হবে। দেখো অগ্নিবীমার গুরুত্ব, এখানে আমি কতগুলো পয়েন্ট উল্লেখ করেছি। আর্থিক প্রতিরক্ষা ব্যবস্থার সৃষ্টি। প্রতিরক্ষা বলতে প্রতিহত করা এরকম বোঝায়। অগ্নিবীমা আসলে আর্থিক প্রতিরক্ষা ব্যবস্থা, সম্পদের যে আর্থিক ক্ষতি সেইটা রোধ করতে পারবে না। অগ্নিবীমার মাধ্যমে তো আর আগুন লাগানো বন্ধ করা যাবে না, কিন্তু আগুনের কারণে, অগ্নির কারণে যে ক্ষতি হবে সেই ক্ষতির আর্থিক মূল্য নিরূপণ করে সেটা ক্ষতিপূরণের ব্যবস্থা করা হয়। এতে করে বীমা গ্রহীতার যে সম্পদের আর্থিক ক্ষতি হয় সেটা একটা প্রতিস্থাপনের সুযোগ তৈরি হয়। শিল্পোন্নয়নের সহায়তা। অগ্নিবীমা কিভাবে শিল্পোন্নয়নের সহায়তা করে কি একটু চিন্তা করো। হ্যাঁ, শিল্প কারখানায় আমরা দেখি খুব বেশি মাত্রায় আগুন লাগে, কারণ শিল্পে অনেক ধরনের দাহ্য পদার্থ ব্যবহার করা হয়। শিল্পের প্রতিষ্ঠানের বিভিন্ন মেশিনারিজের অবস্থানটা খুব কাছাকাছি হয়, এই কারণে আগুন লাগার প্রবণতাটা বেশি থাকে এবং আগুন লাগলে সেটা একটা থেকে আরেকটাতে স্থানান্তরিত হয় খুব দ্রুত এবং ক্ষয়ক্ষতির পরিমাণটা বেশি হয়। এই কারণে অনেক উদ্যোক্তা শুধু আগুনের ভয়ে শিল্প প্রতিষ্ঠান স্থাপন করতে আগ্রহী হয় না, কিন্তু এক্ষেত্রে অগ্নিবীমা তার সম্পদের আর্থিক ক্ষতিপূরণের ব্যবস্থার নিশ্চয়তা প্রদানের মাধ্যমে কিন্তু তাকে শিল্প উদ্যোগ গ্রহণে সহায়তা প্রদান করে। আর এটা আলটিমেটলি শিল্পোন্নয়নে সহায়তা প্রদান করে। নিরাপত্তা বোধস্বস্তি প্রতিষ্ঠা। প্রত্যেকটা মানুষ কিন্তু এই নিরাপত্তা বোধটা চায়। তা আগুনের কারণে আমরা মাঝে মাঝেই দেখি আমাদের দেশে বিভিন্ন কলকারখানায় বা প্রতিষ্ঠানে বা বাসাবাড়িতে আগুন লাগে, সম্পদ এবং জানমালের ক্ষতি হয়। তো এটা তো মানুষের নিরাপত্তাকে বিঘ্নিত করে, মানুষ অস্বস্তিতে থাকে। একজন ব্যবসা করতে চাচ্ছে কিন্তু তার পাশে একজন ব্যবসায়ী যখন আগুনের কারণে একদম নিঃস্ব হয়ে যায় তখন সে অনিরাপত্তা বোধ করে। এরকম পরিস্থিতিতে এই অগ্নিবীমা প্রতিষ্ঠানগুলো অগ্নিবীমার মাধ্যমে গ্রাহকদেরকে তাদের নিরাপত্তা বোধ এবং স্বস্তিটা আনয়নের চেষ্টা করে, যে অন্তত তাদের ক্ষতি রোধ করতে না পারলেও তাদের ক্ষতি আর্থিকভাবে কিছুটা যাতে পূরণের ব্যবস্থা হয় সেই নিশ্চয়তা অগ্নিবীমার থেকে পাওয়া যায়। আর সচেতনতার সৃষ্টি, এটা খুব গুরুত্বপূর্ণ। যে অগ্নিবীমার আরেকটা ভালো দিক হচ্ছে যে এরা যখন অগ্নিবীমা চুক্তি স্বাক্ষর করে কোনো গ্রাহকের সাথে, বীমা গ্রহীতার সাথে, তখন তারা সেখানে অগ্নি নির্বাপকের প্রাথমিক ব্যবস্থা যথাযথ আছে কিনা সেগুলা নিশ্চিত করার চেষ্টা করে এবং এর পাশাপাশি মাঝে মাঝেই তারা ওই বীমাকৃত সম্পত্তিটা পরিদর্শন করে এবং সরজমিনে দেখার চেষ্টা করে যে এখানে অগ্নি নির্বাপনের যে পদ্ধতি বা যে বিষয়গুলা সতর্ক থাকার কথা সেগুলা ঠিকঠাক আছে কিনা। তো এটা আলটিমেটলি সবার ভিতরে একটা সচেতনতা তৈরি হয়। আর ঝুঁকি বন্টনের সহায়তা। অগ্নিবীমা
নিঃসন্দেহে অন্যান্য বিমার মতো ঝুঁকি বন্টনের সহায়তা করে। সকল বিমা গ্রহীতার ভিতরে এই অগ্নিকাণ্ডের ক্ষতির যে ঝুঁকি সেটা বন্টন করে। কর্মসংস্থানের সহায়তা, অগ্নিবিমার প্রতিষ্ঠানগুলা নিঃসন্দেহে অনেক মানুষের প্রত্যক্ষ পরোক্ষ কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে। আবার এর পাশাপাশি এই যে শিল্পোন্নয়নের সহায়তা বললাম, বা একটা শিল্প প্রতিষ্ঠান বা ব্যবসায় প্রতিষ্ঠান যখন অগ্নিকাণ্ডের কারণে সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে যাবে, তখন কিন্তু এর সাথে সাথে অনেকের কর্মসংস্থান হারাবে। কিন্তু যখন অগ্নিবিমার মাধ্যমে তারা আবার সেটা আর্থিকভাবে তাদেরকে সহায়তা করে বা শিল্প প্রতিষ্ঠান পুনঃস্থাপনের সহায়তা করে, তখন সেই শিল্প মালিক সহ এখানকার কর্মকর্তা কর্মচারী সবার কিন্তু কর্মসংস্থানটা ঠিক থাকে। তো এভাবে অগ্নিবিমাটা কর্মসংস্থানেও ব্যাপকভাবে সহায়তা করে। আমরা একটু গুরুত্ব বা তাৎপর্য দেখলাম। এবার আমরা অগ্নিবিমা বা অগ্নিবিমা পত্রের শ্রেণী বিভাগটা দেখব। এটা খুব গুরুত্বপূর্ণ। এখান থেকে সৃজনশীল প্রশ্ন বা এমসিকিউ প্রশ্ন সব আসার সম্ভাবনা বেশি। অনেকগুলো প্রকারভেদ আছে। এটা হচ্ছে অগ্নিবিমা তার প্রয়োজনে। এখানে বিমা করলে দুইটা পক্ষ থাকে, বিমা গ্রহীতা এবং বিমাকারী। দুইটা পক্ষের সুবিধা অসুবিধা বিবেচনা করে এই বিভিন্ন ধরনের বিমাগুলোর উৎপত্তি হয়েছে। তো প্রথমেই আছে মূল্যায়িত বিমাপত্র। মূল্যায়িত বিমাপত্র হচ্ছে এরকম এক ধরনের অগ্নিবিমা যেখানে যে সম্পত্তিটার বিমা করা হচ্ছে সেটা তো নির্দিষ্ট করা হয় যে এই সম্পত্তিগুলার এগেনস্টে বিমা করা হচ্ছে, এবং এই সম্পত্তিগুলার বিমাকৃত মূল্য কত হবে বা মূল্য কত হবে সেটা নির্ধারণ করা হয়। মানে মূল্যটা আগেই মূল্যায়িত নিরূপিত করা হয়, তখন সেটাকে হচ্ছে মূল্যায়িত বিমাপত্র। কারণ অনেক সময় মূল্যায়িত না হলে অগ্নিকাণ্ডের ফলে ধ্বংস হওয়ার ফলে সেই ধ্বংসবশেষ থেকে সম্পদের প্রকৃত মূল্য নিরূপণ করা খুব কঠিন হয়। এই কারণে দুই পক্ষের যাতে একমত হওয়ার সুবিধা হয়, তারা আগেই সেটা বিচার বিবেচনা করে সেই মূল্যটা নির্ধারণ করে দুই পক্ষের সম্মতিক্রমে। সেটা হচ্ছে মূল্যায়িত বিমাপত্র। অমূল্যায়িত বিমাপত্র। অমূল্যায়িত বিমাপত্র মূল্যায়িত বিমাপত্রের ঠিক বিপরীত ধারণা। এখানে আগে থেকে সম্পদটা মূল্যায়িত করা থাকে না। সম্পদটাকে যদি ধ্বংস হয়ে যায় তারপরে সেটা মূল্যায়ন করা হয়। তো এক্ষেত্রে দুই ধরনের ঘটনা হতে পারে। একটা হচ্ছে যে মালিকের সম্পত্তি বীমা করা হচ্ছে তার সম্পত্তি নির্দিষ্ট যে এই সম্পত্তির বীমা করা হবে, কিন্তু সেটার মূল্য নিরূপণ করা হলো না, সেটাও অমূল্যায়িত বিমাপত্র। আবার হতে পারে যে একটা মালিকের কারখানা বা তার ব্যবসা প্রতিষ্ঠান বীমা করা হলো, কিন্তু সেখানে কি ধরনের সম্পত্তি আছে সেটা সঠিকভাবে আইডেন্টিফাই করা হলো না বা নির্দিষ্ট করা হলো না, কিন্তু ক্ষতিগ্রস্ত হওয়ার পরে তখন সম্পত্তিগুলো আইডেন্টিফাই করা হয় এবং সেগুলোর মূল্য নিরূপণ করা হয়। তো এটাও অমূল্যায়িত বিমাপত্র। তবে এই দ্বিতীয় যে কনসেপ্টটা, মানে সম্পত্তিটাও নির্দিষ্ট করা থাকে না, হয়তো কারখানায় মেশিনারিজ আছে বা পণ্য আছে, গুদামে পণ্য আছে, তৈরিকৃত পণ্য আছে, তো এগুলো যখন স্পেসিফিক করে নির্দিষ্ট করা থাকবে, সেটা একটা আর কোনো নির্দিষ্ট করা নাই এই কারখানার সব সম্পত্তির এগেইনস্টে, এভাবে যখন করা হবে তখন এই বিমাপত্রকে অমূল্যায়িত বিমাপত্র এবং পাশাপাশি খোলা বিমাপত্র বলা হয়। এখন আরেকটা হচ্ছে নির্দিষ্ট বিমাপত্র। নির্দিষ্ট বিমাপত্র হচ্ছে এই মূল্যায়িত বা অমূল্যায়িত এই ঝামেলাগুলা যাতে না হয়, একটা নির্দিষ্ট সম্পত্তির এগেইনস্টে নির্দিষ্ট মূল্য নির্ধারণ করে সেটা বীমা করা হয়। অর্থাৎ 1 লক্ষ টাকার একটা সম্পত্তি যদি 80,000 টাকা বীমা করা হয়, তাহলে অগ্নিকাণ্ডের ফলে সেখানে যাই ক্ষতিগ্রস্ত হোক, 40,000 টাকা হোক, 70,000 টাকা হোক বা 1 লক্ষ টাকার ক্ষতি হোক, এখানে বীমা কোম্পানি ওই বীমা গ্রহীতাকে এই যে 80,000 টাকা বীমা করা হয়েছে সেই 80,000 টাকাই ক্ষতিপূরণ দিবে। এক্ষেত্রে আংশিক ক্ষতিপূরণ বিবেচনা করা হয় না, এখানে সামগ্রিক ক্ষতিপূরণ বিবেচনা করে তাকে সম্পূর্ণ অঙ্কটা পরিশোধ করা হবে। আর গড়পড়তা বিমা, গড়পড়তা বিমা আবার নির্দিষ্ট বিমার বিপরীত। এখানে এরকম নির্দিষ্ট মূল্য নির্ধারণ করা হয় না, এখানে যে বিমাকৃত অঙ্ক থাকে হয়তো 80,000 টাকা বিমাকৃত অঙ্ক, এবং যখন ক্ষতিটা সংগঠিত হয় অগ্নিকাণ্ডের ফলে সেটার প্রকৃত মূল্য আবার নিরূপণ করতে হবে।
প্রকৃত মূল্য যদি 1 লক্ষ টাকা হয় তাহলে এই দুইটার অনুপাত এবং এর সাথে ক্ষতিগ্রস্ত অংশের অনুপাত, অর্থাৎ যদি 40,000 টাকা ক্ষতিগ্রস্ত হয় তাহলে 80 ভাগ 1 লক্ষ ইন্টু 40,000, এভাবে বীমা দাবি বা বীমাকারী তাকে সেই পরিমাণ অর্থ পরিশোধ করবে। এটা হচ্ছে গড়পড়তা বীমা। আর ভাসমান বা ছাউনি বীমাপত্র, ভাসমান বা ছাউনি বীমা হচ্ছে একজন মালিকের সম্পত্তি যখন বিভিন্ন জায়গায় ছড়ানো ছিটানো থাকে, অর্থাৎ একজন ব্যবসায়ীর হয়তো পণ্য কিছু কারখানায় থাকবে, কিছু গুদামে থাকবে, হয়তো কিছু বন্দরে থাকতে পারে, বিভিন্ন আঞ্চলিক অফিসে থাকতে পারে। এরকম ক্ষেত্রে যখন বীমাপত্র করা হয় একটা বীমার আন্ডারে, তখন সেটাকে ভাসমান বা ছাউনি বীমাপত্র বলা হচ্ছে। এক্ষেত্রে অবশ্য বিভিন্ন জায়গায় রক্ষিত পণ্য বা সম্পদের জন্য আলাদা করে প্রিমিয়াম নির্ধারণ করে সেটার একটা গড় বের করে প্রিমিয়াম ধার্য করা হয়। এটা হচ্ছে ভাসমান বা ছাউনি বীমাপত্র। এরপরে বাড়তি বীমাপত্র। বাড়তি বীমাপত্র নাম দেখে বোঝা যাচ্ছে যে অতিরিক্ত কিছু আর কি। একজন কারখানা মালিক তার পণ্য গুদামে সংরক্ষণ করে, কিন্তু গুদামে তো সবসময় সেম পরিমাণ পণ্য হয় না, হয়তো পণ্য কম বেশি হয়, পণ্যের আগমন নির্গমনের কারণে পণ্যের পরিমাণ কম বেশি হয়। তো এরকম পরিস্থিতির ক্ষেত্রে বীমা গ্রহীতা তার গুদামে সংরক্ষিত একটা নির্দিষ্ট পরিমাণ পণ্যের জন্য একটা সাধারণ বীমাপত্র করবে, এবং যে পণ্যটা আসা যাওয়ার কারণে আগমন নির্গমন কারণের যে সংখ্যার কম বেশি হচ্ছে সেইটা বীমাকারীকে মাঝে মাঝে জানাবে, বা সেটার একটা এভারেজ ধরে একটা অতিরিক্ত বা বাড়তি বীমাপত্র করবে। সেটা হচ্ছে বাড়তি বীমাপত্র। এই ধরনের বীমাপত্রকে বলা হচ্ছে বাড়তি বীমাপত্র। অর্থাৎ পণ্যের গুদামে পণ্য সংরক্ষণের যে পরিমাণটা সেটা নিশ্চিত যদি না হওয়া যায়, সেই কারণে হয়তো মোটামুটি এভারেজে প্রতি মাসে 1 লক্ষ ইউনিট পণ্য এখানে থাকে, কিন্তু সেটা কোনো সময় 80,000 হয়, কোনো সময় 1,20,000 হয়, কোনো সময় 1.5 লক্ষ ইউনিট হয়। এক্ষেত্রে হয়তো 80,000-এর জন্য একটা বীমা করা হলো, আর যে অতিরিক্ত পণ্যটা কম বেশি হচ্ছে সেটার জন্য আলাদা একটা বীমাপত্র, সেটা হচ্ছে বাড়তি বীমাপত্র। ঘোষণাযুক্ত বীমাপত্র। এই বাড়তি বীমাপত্রের কিছু সমস্যা আছে, সেই সমস্যাটা দূর করার জন্য এই ঘোষণাযুক্ত বীমাপত্রের উৎপত্তি। অর্থাৎ এখানে যদি বাড়তি বীমাপত্রের যেটা হয়, যে আমি বললাম 80,000 টাকা যদি কম দেখে সেখানে প্রিমিয়ামটা কম ধার্য করা হয়। 80,000 দেখানো হলো, কিন্তু পরবর্তীতে এটা অনেক কম বেশি হয়, বা 1 লক্ষ দেখালো, 1 লক্ষ এখানে প্রিমিয়াম কম হবে, কিন্তু বাড়তি বীমাপত্রের ক্ষেত্রে প্রিমিয়াম যেহেতু বেশি, বাড়তি বীমাপত্র কম দেখিয়ে হয়তো 20,000 টাকার হইলো, তাহলে কিন্তু এখানে বীমা যে কোনো একটা পক্ষ যদি কম দেখানো হয় বা বেশি দেখানো হয় ক্ষতিগ্রস্ত হবে। তো সেই সমস্যাটা দূর করার জন্য ঘোষণাযুক্ত বীমাপত্র হচ্ছে ওখানে একটা সময় যে পরিমাণ সম্পত্তি থাকে বা পণ্য থাকে সেটার প্রকৃত মূল্য নিরূপণ করে, আর প্রতি মাসে সাধারণত এখানে নির্দিষ্ট সময় পরপর বলা হয়েছে, আর নির্দিষ্ট সময় পরপর বলতে এখানে মাত্র সাধারণত 1 মাসকেই বোঝায়। এই নির্দিষ্ট সময় পরপর পণ্যের কম বেশি এই বিষয়টা বীমা গ্রহীতা বীমাকারীকে অর্থাৎ বীমা কোম্পানিকে ঘোষণার মাধ্যমে জানাবে। প্রতি মাসে একবার করে তাকে জানাতে হবে, এবং পরবর্তীতে এটার মাধ্যমে যে ঘোষণাটা হবে আর কি, একটা প্রিমিয়াম নির্ধারণ করে সেই মূল্যটা পরিশোধ করা হয়। এটা হচ্ছে ঘোষণাযুক্ত বীমাপত্র। অর্থাৎ প্রতি মাসে তাকে হ্রাস বৃদ্ধিটা ঘোষণা করতে হয় বীমাকারীর কাছে। বীমা গ্রহীতা এক্ষেত্রে এই কাজটা করবে, হ্রাস বৃদ্ধিটা ঘোষণার মাধ্যমে নির্দিষ্ট সময় পরপর জানাবে। আর বললাম নির্দিষ্ট সময় অর্থ 1 মাস, এখানে নির্দিষ্ট সময় বলতে। আর সমন্বয়যোগ্য বীমাপত্র, তো এখানে এই বাড়তি বা ঘোষণাযুক্ত বীমাপত্রের দুইটাতেই দেখলাম যে 2টা বীমা করতে হয়, একটা সাধারণভাবে আর একটা অতিরিক্ত বাড়তি বা ঘোষণাযুক্ত যেটাই হোক। তো এই 2টা বীমা করার সমস্যা থেকে বের হওয়ার জন্য এই সমন্বয়যোগ্য বীমাপত্রের উৎপত্তি। এখানে সমন্বয়যোগ্য যেটা বলা হচ্ছে যে এখানে একটা নির্দিষ্ট মূল্য নির্ধারণ করে, আর অতিরিক্ত যে হ্রাস বৃদ্ধিটা হচ্ছে সেটা
লিপিবদ্ধ রাখার মাধ্যমে সেটা সংরক্ষণ করে সব শেষে, বছর শেষে, সেটা যেহেতু এটা 1 বছরের জন্য করা হয়, বছর শেষে সেটা সমন্বয় করে প্রিমিয়াম কম বেশি ধার্য করা হয় বা বীমা গ্রহীতা সেই প্রিমিয়াম পরিশোধ করে। এটা হচ্ছে সমন্বয়যোগ্য বীমাপত্র। আর বাট্টাযুক্ত সর্বোচ্চ মূল্যের বীমাপত্র, এটাও এই সমন্বয়যোগ্যের মতোই, সমন্বয়যোগ্য বীমাপত্রের মতো আরেকটা বিষয়। এখানে একটা গুদামে কি পরিমাণ পণ্য সাধারণত সর্বোচ্চ হয়, সেই সর্বোচ্চ পরিমাণ বা সেই সর্বোচ্চ মূল্যের এগেইনস্টে প্রিমিয়াম নির্ধারণ করা হয় এবং প্রিমিয়াম নির্ধারণ করার পরে বছর শেষে একটা নির্দিষ্ট পার্সেন্টেজ বীমাকারী আর কি বীমা গ্রহীতাকে ফেরত প্রদান করে, অর্থাৎ বাট্টা প্রদান করে। এই কারণে এইটার নাম বলা হচ্ছে বাট্টাযুক্ত সর্বোচ্চ মূল্যের বীমাপত্র। আরেকটা আছে পুনঃস্থাপন বীমাপত্র। পুনঃস্থাপন বীমাপত্র নাম দেখেই তোমরা বুঝতেছো, এখানে আর এই মূল্য নির্ধারণ বা এগুলা না করে এখানে যে সম্পত্তির এগেইনস্টে বীমা করা হয়, যদি ক্ষতিগ্রস্ত হয়, আংশিক বা সামগ্রিক ক্ষতি যাই হোক, এখানে চুক্তি থাকবে পণ্যটাকে পুরোপুরি রিপ্লেসমেন্ট করে দিতে হবে। অর্থাৎ বীমা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত পণ্যকে পুরোপুরি রিপ্লেস করে দিবে, অর্থাৎ ধ্বংসাবশেষ তারা নিয়ে এখানে সম্পূর্ণরূপে নতুন পণ্য স্থাপন করবে বা নতুন সম্পত্তি স্থাপন করবে। এগুলো আমরা দেখলাম অগ্নি বীমার অনেকগুলো প্রকারভেদ। এগুলো তোমরা একটু মনোযোগ দিয়ে পার্থক্যগুলো বুঝতে হবে। আমি একটু বললাম, আশা করি তোমরা বই দেখলে আরো ক্লিয়ার হবে। এখান থেকেই কিন্তু অগ্নি বীমা থেকে আসলে সৃজনশীল প্রশ্ন এখান থেকে আসার সম্ভাবনা বেশি। দেখো এখানে অগ্নিবীমার অপরিহার্য কিছু উপাদান, অগ্নিবীমায় কি বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ বা বৈশিষ্ট্য বলতে পারো। তো এখানে দেখো প্রথমে আছে সাধারণ চুক্তির প্রয়োজনীয় উপাদান। সাধারণ চুক্তির প্রয়োজনীয় উপাদান, একটা সাধারণ চুক্তি করতে গেলে কি কি উপাদান থাকতে হয় সেই বিষয়গুলো, যেহেতু অগ্নিবীমা একটা চুক্তি, এখানেও সেই বিষয়গুলো থাকতে হবে। আমরা জানি চুক্তির ক্ষেত্রে অবশ্যই দুইটা পক্ষ লাগবে, দুইটা পক্ষ ছাড়া কখনোই কোনো চুক্তি সম্পাদন করা সম্ভব না। এখানে দুইটা চুক্তি পক্ষ হচ্ছে বীমাকারী এবং বীমা গ্রহীতা। প্রস্তাব ও স্বীকৃতি, বীমা গ্রহীতা নির্দিষ্ট ফর্মের মাধ্যমে বীমাকারীর কাছে প্রস্তাব পেশ করবে, আর বীমাকারী সেটা স্বীকৃতি দানের মাধ্যমে চুক্তিটা সম্পাদন হবে। বৈধ প্রতিদান, একটা বৈধ চুক্তির ক্ষেত্রে বা স্বীকৃত চুক্তির ক্ষেত্রে অবশ্যই বৈধ প্রতিদানের বিষয়টা থাকতে পারে। এখানে বীমা গ্রহীতা এবং বীমাকারী দুইজনকেই বৈধভাবে প্রতিদানের বিষয় থাকতে হবে। বীমা গ্রহীতা দিচ্ছে প্রিমিয়াম, এটা তার পক্ষ থেকে বৈধ প্রতিদান। আর যদি অগ্নিকাণ্ডের ক্ষতিগ্রস্ত হয় সেক্ষেত্রে বীমাকারী আবার বীমা গ্রহীতাকে কিন্তু ক্ষতিপূরণ প্রদান করছে, এটা বীমাকারীর পক্ষ থেকে বৈধ প্রতিদান। তাহলে এখানে বৈধ প্রতিদান থাকতে চুক্তি সম্পাদনের যোগ্যতা, ব্যক্তি প্রতিষ্ঠান যাই হোক দুইটা পক্ষেই চুক্তি সম্পাদনের জন্য আইনগত যোগ্য হতে হবে। নির্দিষ্টতা, এখানে কোন সম্পত্তির এগেইনস্টে চুক্তিটা হচ্ছে সেটা নির্দিষ্ট থাকতে হবে, কি শর্ত সাপেক্ষে সেটা হবে সেটা নির্দিষ্ট থাকতে হবে। আরও সাধারণ চুক্তির অন্যান্য যে বিষয়গুলো থাকে সে বিষয়গুলো এখানে অবশ্যই উল্লেখ থাকতে হবে। এখন ক্ষতিপূরণের চুক্তি, এই সাধারণ চুক্তির উপাদানগুলোর পাশাপাশি এটা একটা ক্ষতিপূরণের চুক্তি। অগ্নিবীমা যেহেতু এখানে কোনো প্রতিরক্ষা ব্যবস্থা আসলে না, প্রতিরোধ করার জন্য, ক্ষতি রোধ করার জন্য এটা না, এটা ক্ষতিপূরণ করা হয়। অর্থাৎ অগ্নিকাণ্ডের কারণে যদি কোনো ক্ষতিগ্রস্ত হয় সেই ক্ষতিটাকে, আর্থিক যে ক্ষতিটা হয় সেটা কিছুটা পূরণের ব্যবস্থা করা হয়। তাই নিঃসন্দেহে এটা একটা ক্ষতিপূরণের চুক্তি। বীমাযোগ্য স্বার্থ, অন্যান্য বীমার মতো অগ্নি বীমাতেও যে বীমা গ্রহীতা তার সেই সম্পত্তির প্রতি বীমাযোগ্য স্বার্থ থাকতে হবে। বীমাযোগ্য স্বার্থ না থাকলে আমার যে সম্পত্তির উপর বীমাযোগ্য স্বার্থ নাই আমি সেটার বীমা করতে পারবো না, অগ্নি বীমার ক্ষেত্রেও সেটা করা সম্ভব না। সৎ বিশ্বাসের সম্পর্ক, এখানে বীমা গ্রহীতা কোনো তথ্য গোপন বা বিকৃতির মাধ্যমে আবেদন করতে পারবে না, তাহলে সেক্ষেত্রে বীমাকারী তার দাবি প্রত্যাখ্যান করতে পারে। এখানে দুইটা পক্ষের একটা সদ্বিশ্বাসের সম্পর্ক থাকতে হবে। প্রত্যক্ষ কারণের জন্য ক্ষতিপূরণ, অগ্নিবীমার ক্ষতিগ্রস্তর ক্ষেত্রে, অগ্নিজনিত ক্ষতির ক্ষেত্রে কি কি ক্ষতির ক্ষেত্রে বীমা দাবি পূরণ করা হবে সেগুলা কিন্তু এখানে উল্লেখ থাকে। এই
প্রত্যক্ষ কারণের বাইরে যদি কোনো কারণে ক্ষতিগ্রস্ত হয় সেক্ষেত্রে কিন্তু ক্ষতিপূরণ করতে বীমাকারী বাধ্য না। আনুপাতিক অংশ প্রদান, এই অগ্নি বীমার ক্ষেত্রে ক্ষতির কারণে আনুপাতিক অংশ প্রদানের সুযোগ আছে। এখানে যদি সম্পূর্ণ সম্পত্তির ক্ষতি না হয়, সেই অংশ বিশেষের ক্ষতি হলে অংশ বিশেষের ক্ষতিপূরণ প্রদান করা যাবে। আবার একই সম্পত্তি যদি একাধিক বীমা কোম্পানিতে বীমাকৃত হয় তাহলে তারা আনুপাতিক হারে সেটা পূরণ করতে পারে। আর স্থলাভিষিক্তকরণ নীতি, স্থলাভিষিক্তকরণ বলতে এখানে বোঝানো হচ্ছে, এর আগের আলোচনা যেটা লাস্ট পয়েন্টটা বললাম, যে এখানে সম্পূর্ণ সম্পত্তি একবারে প্রতিস্থাপন করার চুক্তিও হতে পারে। সেক্ষেত্রে অবশ্য ক্ষতি যাই হোক সেটাকে সামগ্রিক ক্ষতি বিবেচনা করা হয়। আর এক্ষেত্রে যে ধ্বংসাবশেষ থাকে সেটা বীমাকারীর সেটা দাবি করতে পারে বা বীমাকারীর সেই সম্পত্তির মালিকানা হয়। এখন আমরা এখানে অগ্নিজনিত ঝুঁকি, ক্ষতি বা অপচয় দেখব। অগ্নিজনিত ঝুঁকি, অগ্নি কারণে যে ক্ষতি বা অপচয় হয় সেটাকেই অগ্নিজনিত ঝুঁকি, ক্ষতি বা অপচয় বলা হচ্ছে। এই অগ্নিজনিত ঝুঁকি সাধারণত বীমার দৃষ্টিকোণ থেকে দেখার কারণে দুই ভাগে ভাগ করা হয়েছে। এখানে একটা হচ্ছে প্রাকৃতিক ঝুঁকি আর নৈতিক ঝুঁকি। প্রাকৃতিক ঝুঁকি, প্রাকৃতিক বিভিন্ন কারণে যেগুলা যে অগ্নিকাণ্ডগুলা হওয়ার ঝুঁকিটা থাকে সেইটা দেখো। সম্পত্তি বা বস্তুর অতি ধার্য প্রকৃতি, অনেক সম্পত্তি আছে যেগুলো ধার্য প্রকৃতির, মানে সহজেই আগুনকে স্পর্শ করে বা আগুন লেগে যায়, এরকম যে কেমিক্যাল কোম্পানিগুলা অথবা পাটের গুদাম, এগুলাতে কিন্তু খুব সহজে আগুন লাগবে। কিন্তু অন্য প্রতিষ্ঠানের ক্ষেত্রে সেই সম্ভাবনাটা একটু কম থাকে। তো এরকম বস্তুর বা সম্পত্তির অতি ধার্য প্রকৃতির কারণে ঝুঁকি থাকে। ত্রুটিপূর্ণ নির্মাণ কাঠামো, যে বিল্ডিং বা কারখানা নির্মাণ করা হচ্ছে সেখানে যদি ত্রুটিপূর্ণ হয় সেটাও একটা ঝুঁকি তৈরি করে। ত্রুটিপূর্ণ তাপ ব্যবস্থা, কারখানা বা বাড়ির জন্য যে বিল্ডিং নির্মাণ করা হোক সেখানে যদি ত্রুটিপূর্ণ তাপ ব্যবস্থা, কয়লা, বিদ্যুৎ বা গ্যাসের সিস্টেমটা যদি ত্রুটিপূর্ণ হয় সেখানেও কিন্তু খুব দ্রুত অগ্নিকাণ্ডের সম্ভাবনা থাকে বা ঝুঁকিটা অনেক বেশি থাকে। বিপজ্জনক প্রক্রিয়া ব্যবহার, যে প্রসেসে হয়তো কারখানায় ব্যবহার করা হচ্ছে সেই প্রসেসটা ঝুঁকিপূর্ণ হতে পারে। সব প্রতিষ্ঠানের কার্যক্রম কিন্তু এক ধরনের না, এক ধরনের মেশিনারিজ ব্যবহার করা হয় না, সেই মেশিনারিজ ব্যবহার কারণে কিন্তু সেগুলা ঝুঁকিপূর্ণ হয়। অনেক প্রতিষ্ঠানে আছে যেগুলা পণ্য উৎপাদনের ক্ষেত্রে হয়তো অনেক তাপমাত্রায় সেগুলা প্রসেস করতে হয়, সেই সব প্রতিষ্ঠানের ক্ষেত্রে কিন্তু ঝুঁকি বেশি। এর সাথে প্রতিষ্ঠানের প্রকৃতিও বলা যায়, হ্যাঁ এই ঝুঁকিপূর্ণ পণ্য উৎপাদনের ক্ষেত্রে বা প্রক্রিয়ার কারণে এখানে ঝুঁকি কম বেশি হয়। ত্রুটিপূর্ণ শাখা বিন্যাস, প্রতিষ্ঠানের যে কলকারখানা বা মেশিনারিজগুলো ব্যবহার করা হয় সেগুলা সুশৃঙ্খলভাবে বিন্যস্ত না হলেও কিন্তু সেখানে অগ্নিকাণ্ডের ঝুঁকিটা বাড়তে পারে বা অগ্নিকাণ্ড হলে ক্ষতির পরিমাণটা বাড়তে পারে। আর অগ্নি নির্বাপক যন্ত্রের অভাব, আমাদের কাঙ্ক্ষিত সম্পত্তি সেই জায়গায় প্রতিষ্ঠানে হয়তো অগ্নি নির্বাপক যন্ত্রের যথেষ্ট অভাব আছে বা সেগুলা যথাযথভাবে ব্যবহার করা হচ্ছে না। এগুলো হচ্ছে প্রাকৃতিক ঝুঁকি। আর এই প্রাকৃতিক ঝুঁকি, এই বিষয়গুলা সতর্কতার মাধ্যমে বা সচেতনতার মাধ্যমে কিন্তু এই ঝুঁকিগুলা রোধ করা না গেলেও মিনিমাইজ করা সম্ভব, কমানো সম্ভব। আর নৈতিক ঝুঁকি, নৈতিক ঝুঁকি সাধারণত যেগুলা মানুষের দ্বারা তৈরি হয় সেগুলাকে বোঝানো হচ্ছে। স্বেচ্ছাপ্রণোদিত অগ্নিসংযোগ নৈতিক ঝুঁকির একটা নিকৃষ্টতম উদাহরণ। অনেক সময় বীমাকৃত সম্পত্তিগুলাকে বীমা দাবিটা পাওয়ার উদ্দেশ্যে বীমা গ্রহীতা ইচ্ছাকৃতভাবে অগ্নিসংযোগ করে। অনেক সময় আমি আগে দেখেছি যে বাস মালিকরা, এখন না আরো অনেক আগের কথা বলছি, তখন হয়তো বীমার অনেক চুক্তিগুলো অনেক ফাঁকফোকর ছিল, সেগুলোর থেকে তারা সুবিধা নেওয়ার জন্য পুরাতন গাড়িটাকে তারা স্বেচ্ছায় আগুন লাগিয়ে দিয়ে পোড়াই দিচ্ছে বা হরতাল অবরোধের ভিতরে নিয়ে গিয়ে নিজেরাই আগুন লাগাই দিয়ে পিকেটারদেরকে বা হরতালকারীদেরকে দোষ দেওয়া হচ্ছে। এবং এখানে বীমা গ্রহীতার লাভ যে সে এখান থেকে একটা ক্ষতিপূরণ পাবে। যদিও এখন বীমা কোম্পানিগুলা আইনগুলো অনেক পরিবর্তনের মাধ্যমে এগুলা অনেকটাই সংশোধন করেছে, তারপরেও কিছু কিছু ক্ষেত্রে এই স্বেচ্ছাপ্রণীত অগ্নিসংযোগ এরকম ব্যবস্থা কেউ কেউ করে। তাই এটা একটা নৈতিক ঝুঁকি। আর অবহেলা, অসতর্কতা এরকম ইচ্ছাকৃত না হলেও
একজন বীমা গ্রহীতার দায়িত্ব তার সম্পত্তির যথাযথ যত্ন করা, অগ্নি নির্বাপক ব্যবস্থা ঠিক রাখা এবং সেগুলা তদারকি করা, কিন্তু সেই ক্ষেত্রে অবহেলা বা অসতর্কতার কারণে অনেক সময় অগ্নিকাণ্ড ঘটতে পারে। তো এটাও এক ধরনের নৈতিক ঝুঁকি। আরেকটা হচ্ছে শত্রুর দ্বারা অগ্নিসংযোগ। অনেক সময় সম্পত্তির মালিকের কোনো শত্রুর দ্বারা অগ্নিসংযোগ করতে পারে। যদিও প্রাকৃতিক বা নৈতিক ঝুঁকি সব ক্ষেত্রেই ক্ষতিপূরণের ব্যবস্থা আছে বা অগ্নি বীমা করা যায়, তবে সেগুলোর কারণটা উল্লেখ থাকতে হবে। সেখানে যদি স্পষ্টভাবে কোনো কারণ বাদ রাখা হয়, অ্যাভয়েড করা হয়, তাহলে সেজন্য সেটা ক্ষতিপূরণ দাবি করা যাবে না। তো এই ধরনের ক্ষতিগুলোর কারণে কিন্তু সাধারণত অগ্নিজনিত ঝুঁকি বা ক্ষতি হয় এবং বীমা কোম্পানিগুলো সাধারণত এই কারণগুলো মাথায় রেখে সেই সম্পত্তির প্রকৃতি অনুযায়ী, মূল্য অনুযায়ী সেটা প্রিমিয়াম নির্ধারণ করে বীমা চুক্তি সম্পাদন করে। এরপরে আমরা একটু বীমা গ্রহীতার মীমাংসা এবং পদ্ধতিটা দেখব। দেখো, অগ্নি বীমায় ক্ষতিপূরণ দাবি ও মীমাংসা পদ্ধতি। এখানে একটা বীমা গ্রহীতা যখন বীমাকারী প্রতিষ্ঠানের সাথে বীমা চুক্তি সম্পাদন করে, সেক্ষেত্রে সেটা যখন অগ্নিজনিত ক্ষতি সংগঠিত হয়, সেই ক্ষতিটা সংগঠিত হলে বীমা গ্রহীতা কি কি পদক্ষেপ নেবে আর বীমাকারী প্রতিষ্ঠানটা কি কি পদক্ষেপ নেবে সেগুলো আমরা একটু আলোচনা করব। অগ্নিকাণ্ড ঘটলেই তো আর বীমা কোম্পানি আসছে তাকে ক্ষতিপূরণ দেওয়া যাবে না, এখানে কিছু ফর্মালিটিস মেনটেন করতে হবে। সেটা দেখো কয়েকটা ধাপে আমি এখানে উল্লেখ করার চেষ্টা করেছি। প্রথমে বীমা গ্রহীতার পক্ষে করণীয়। যখন একটা অগ্নিকাণ্ড সংগঠিত হবে, সেক্ষেত্রে বীমা গ্রহীতা কি করবে? ফার্স্ট যে কাজটা বীমা গ্রহীতাকে করতে হবে, অবহিতকরণ। অর্থাৎ বীমা গ্রহীতার সম্পত্তি, যে সম্পত্তিটা বীমা করা আছে, সেই সম্পত্তিতে যদি উল্লেখিত বীমা চুক্তিতে উল্লেখিত কোনো কারণে যদি অগ্নিকাণ্ড সংগঠিত হয়, সেক্ষেত্রে সর্বপ্রথম সে তাকে বীমাকারীকে সেই বিষয়টা নির্দিষ্ট ফর্মে বা প্রতিষ্ঠানের পদ্ধতি অনুযায়ী তাকে অবহিত করবে। এই অবহিতকরণের পর আরেকটা কাজ করতে হবে, দাবি পেশ করতে হবে। সেই অগ্নিকাণ্ডের ফলে তার কি পরিমাণ সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে সেই ক্ষতিটা নিরূপণ করে সম্পত্তির বিবরণ উল্লেখপূর্বক 15 থেকে 30 দিনের মধ্যে বা বীমা কোম্পানি বা বীমাকারী কর্তৃক নির্ধারিত সময়ের মধ্যে তাকে প্রতিষ্ঠানের নিকট দাবিটা পেশ করতে হবে। এই দাবি পেশ করার পরে বীমা গ্রহীতাকে আরেকটা কাজ করতে হবে, দাবির বৈধতা প্রমাণ করতে হবে। সে যে দাবিটা করছে সেটা আসলেই সেখানে অগ্নিকাণ্ড হয়েছে কিনা বা অগ্নিকাণ্ডের কারণটা কি। কারণ অগ্নিকাণ্ডের কারণটা খুব গুরুত্বপূর্ণ, কারণ বীমাকারী এবং বীমা গ্রহীতার যে চুক্তিটা হয় সেখানে কিন্তু উল্লেখ থাকে যে কোন কোন কারণে বীমা কোম্পানি তাকে বীমা দাবি পূরণ করবে। সেক্ষেত্রে সেই কারণটা উল্লেখ করতে হয় এবং সেটারও প্রমাণ যদি কোনো লাগে সে প্রমাণ সাবমিট করতে হবে। তো এই দাবির বৈধতা প্রমাণের জন্য যে সকল প্রমাণাদি দরকার সেগুলা তাকে সাবমিট করতে হবে বীমা গ্রহীতাকে। তারপরে পুলিশের তদন্ত রিপোর্ট। অনেক ক্ষেত্রে অগ্নিকাণ্ডের ক্ষেত্রে পুলিশ তদন্ত করে, সেই পুলিশের তদন্ত যেখানে হয় সেক্ষেত্রে অবশ্যই পুলিশের তদন্ত রিপোর্টটা বীমা দাবির বৈধতা প্রমাণের সাপেক্ষে সাবমিট করতে হবে। তো এই কাজগুলো বীমা গ্রহীতাকে করতে হবে। এখন বীমা গ্রহীতা এই দাবি যখন বৈধভাবে তারা দাবির আবেদন করবে বা দাবি পেশ করবে, তখন বীমা গ্রহীতারও কিছু, বীমাকারীরও কিছু করণীয় আছে। বীমাকারী অর্থাৎ বীমা প্রতিষ্ঠান দাবির বৈধতা নিশ্চিতকরণ। এক্ষেত্রে বীমাকারী দাবির বৈধতা নিশ্চিতকরণের জন্য একজন কর্মকর্তাকে তদন্তকারী হিসেবে নিয়োগ করতে পারে। যে বীমা গ্রহীতা যখন সেই দাবিটা পেশ করবে, তখন বীমা কোম্পানি তার পক্ষ থেকে কোনো প্রতিনিধিকে পাঠাবে যে সে বীমা গ্রহীতা যে দাবিটা করেছে সেটা যথার্থ কিনা, বা সেখানে অগ্নিকাণ্ড হলে অগ্নিকাণ্ডের কারণ এবং সেখানে ক্ষয়ক্ষতির পরিমাণটা সঠিকভাবে নিরূপণপূর্বক সে বীমা প্রতিষ্ঠানকে, বীমাকারীকে রিপোর্ট করবে। এর মাধ্যমে সে দাবির বৈধতা নিশ্চিত হতে পারবে। আর প্রিমিয়াম প্রদানের খোঁজ খবর, প্রিমিয়াম প্রদানের খোঁজ খবর যে সম্পত্তির এগেইনস্টে বীমার দাবি করা হয়েছে সেটার সে প্রিমিয়ামটা সময় মতো পরিশোধ করেছে কিনা বা সবগুলা পরিশোধ করা হয়েছে কিনা।
যদি না হয়ে থাকে তাহলে সে বীমার ক্ষতিপূরণ প্রদানের ক্ষেত্রে সেখান থেকে বীমার প্রিমিয়াম বাবদ অর্থ কেটে রাখবে। আর ক্ষতির তদন্ত, যেটা বললাম যে ক্ষতির তদন্তটা অবশ্যই এখানে বীমাকারী প্রতিষ্ঠানটা নিজ দায়িত্বে তারা ক্ষতির তদন্ত করবে। এই প্রথম যে পয়েন্ট আছে, দাবির বৈধতা নিশ্চিতকরণের স্বার্থে তাদেরকে ক্ষতির তদন্ত করতে হবে। তো এই বীমাকারীর করণীয় পদক্ষেপ সমূহ শেষ হওয়ার পরে এখানে প্রয়োজনে মধ্যস্থতাকারী নিয়োগ হতে পারে। এখন যদি দুই পক্ষের যদি বীমা গ্রহীতা যে দাবি পেশ করেছে এবং বীমাকারীর যে তদন্ত রিপোর্ট সেটাতে যদি সামঞ্জস্য না থাকে তাহলে সেক্ষেত্রে এখানে প্রয়োজনে মধ্যস্থতাকারী নিয়োগ করতে পারে। দুই পক্ষের সম্মতিক্রমে কাউকে মধ্যস্থতাকারী ব্যক্তি বা প্রতিষ্ঠানকে মধ্যস্থতাকারী নিয়োগ করে তাকে বিচারক মানতে পারে। আর যদি সেক্ষেত্রে তারা স্যাটিসফাইড না হয়, যদি তাদের কোনো এক পক্ষের মনোপুত না হয়, তাহলে যে কোনো পক্ষ সেখানে আদালতের শরণাপন্ন হতে পারে এবং আদালত সেক্ষেত্রে যথাযথ বিচার বিশ্লেষণ পূর্বক রায় প্রদান করবে। সবশেষ হচ্ছে ক্ষতিপূরণ প্রদান। ক্ষতিপূরণ প্রদান, দেখো বীমাপত্রে উল্লেখিত প্রত্যক্ষ কারণ, এখানে বলেছে যে বীমাপত্রে যে কারণগুলো উল্লেখ ছিল সেই কারণেই আসলে ক্ষতিটা সংগঠিত হয়েছে কিনা, যদি সেরকম কারণেই ক্ষতিটা সংগঠিত হয় আর তাদের দাবি এবং বীমাকারীর যদি তদন্ত সেম থাকে তাহলে কিন্তু বীমাকারী সেই ক্ষতিপূরণ প্রদান করতে পারে তখনই। আর যদি সেটা মিল না থাকে, সামঞ্জস্য না থাকে, আর কোনো পক্ষ যদি মধ্যস্থতাকারী শরণাপন্ন হয় তাহলে মধ্যস্থতাকারী বিচারক যে রায় দিবে তারা সেটা মেনে নেবে, অথবা যদি তারা আদালতের শরণাপন্ন হয় সেক্ষেত্রে আদালত যতক্ষণ রায় না দিবে সেক্ষেত্রে এখানে বীমা দাবি পূরণ করা হবে না। আদালতের রায় হয়ে গেলে সে আদালতের রায় অনুযায়ী বীমাকারী বীমা গ্রহীতাকে বীমা দাবি প্রদান করবে। তো এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয়। আমরা প্রথমে অগ্নি বীমার ধারণাটা আলোচনা করেছি, তারপরে অগ্নি বীমার গুরুত্ব তাৎপর্য, তারপরে অগ্নি বীমার বিভিন্ন প্রকারভেদ, অর্থাৎ কি কি ধরনের অগ্নি বীমা একজন বীমা গ্রহীতা করতে পারে বা বীমা কোম্পানিগুলো সাধারণত করায় সেই প্রকারভেদগুলো আমরা দেখেছি। তারপরে অগ্নি বীমার কিছু গুরুত্বপূর্ণ উপাদান বা বৈশিষ্ট্য সেগুলো আলোচনা করেছি। আর অগ্নি বীমার ক্ষতিপূরণ দাবি ও মীমাংসা পদ্ধতি, অর্থাৎ অগ্নি বীমা যদি ক্ষতিগ্রস্ত হয় কোনো সম্পদ, কিভাবে একজন বীমা গ্রহীতা সেই দাবিটা পেশ করবে এবং সেটা কিভাবে মীমাংসা হয় সেই পদ্ধতিটা সংক্ষেপে উপস্থাপন করলাম। তো আশা করি আজকের আলোচনা থেকে তোমরা অগ্নি বীমা সম্পর্কে একটা ধারণা পেয়েছো। তোমাদের যে টেক্সট বইগুলো আছে সেগুলা খুব ভালোভাবে পড়তে হবে, তাহলে তোমরা সৃজনশীল বা এমসিকিউ যে ধরনের প্রশ্ন তোমরা যদি বেসিকটা তোমার জানা থাকে, মূল কনসেপ্টটা তুমি জানতে পারো, তাহলে প্রশ্ন যেরকমই হোক তুমি ভালো অ্যান্সার করতে পারবে। আমি বারবারই এই কথাটা বলি যে প্রশ্নের প্যাটার্ন কোনো ব্যাপার না, তোমার যদি ইনফরমেশন থাকে তোমার কাছে তাহলে তুমি সেটা অ্যান্সার করতে পারবা। সেটা সৃজনশীল হোক, এমসিকিউ হোক বা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট হোক, যে টাইপের প্রশ্ন হোক, তোমার ইনফরমেশন যদি তোমার কাছে থাকে তুমি সঠিকভাবে সেটা অ্যান্সার করতে পারবা। এই জন্য তোমার কাজ হচ্ছে খুব মনোযোগ দিয়ে বিষয়গুলোকে বোঝার চেষ্টা করা, নট মুখস্থ করলে কিন্তু তুমি কনফিউজ হয়ে যাবা, সবসময় সেটা মাথায় থাকবে না। খুব ভালোভাবে যদি বুঝে নাও তারপরে তুমি বারবার পড়তে পড়তে সেটা এমনি তোমার মনে থাকবে, ওইটা মুখস্থ করার কোনো দরকার নাই। তো ধন্যবাদ যারা এতক্ষণ আমার সাথে ছিলা, আমার সাথে ক্লাসটা মনোযোগ দিয়ে শুনলা, তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা শুনতে পারোনি তারা আমাদের ফেসবুক পেজে, কলেজের ফেসবুক পেজে ভিডিওটা আপলোড করা থাকবে, তোমরা অবশ্যই সেখান থেকে ভিডিওটা দেখে নেবে সুবিধা মতো সময়। আল্লাহ হাফেজ।